যুদ্ধ বাঁধানো হচ্ছে, নির্বিচারে নিরীহ মানুষ, শিশু, নারী সহ হত্যা করা হচ্ছে এবং সমগ্র পৃথিবীটা তাদের স্বার্থ অনুযায়ী বিন্যস্ত করার চেষ্টা চলছে। আমাদের কিছু বিষয়ে সম্ভবত এই অনুরাগ রাখার কোনো স্কোপ আমি দেখি না এখন, যে আমাদের ইউরোপীয় রেনেসান্সের প্রতি, ইউরোপীয় আলোকনের প্রতি, জ্ঞান বিজ্ঞানের চর্চার প্রতি একটা ভীষণ রকমের আবেগ আছে এবং তার অবশ্যম্ভাবী যে অগ্রবর্তিতা, গুরুত্ব, সেটা আমরা অস্বীকার করতে পারবো না। আমরা রবীন্দ্রনাথের লেখার মধ্যেও এই যে ইতিবাচক দিকগুলো, তাদের সাহসী ভূমিকাগুলো, বিশেষত নানান আবিষ্কার, বিজ্ঞানের অগ্রযাত্রা এবং মানুষের কুসংস্কার দূর করবার ক্ষেত্রে যে ভূমিকা, এগুলো অনস্বীকার্য। কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে ইউরোপ, তারা পৃথিবীর আরো 3টি মহাদেশ দখল করেছে, 2টো আমেরিকা এবং অস্ট্রেলিয়া। এই 3টা স্থানীয় মানুষকে উৎখাত করে, প্রায় নির্মূল করে তারা এই 3টি মহাদেশ দখল করেছে। বাকি যে 2টি মহাদেশ রয়েছে, এশিয়া এবং আফ্রিকা, এই 2টি মহাদেশকে কলোনাইজ করেছিল, উপনিবেশ করেছিল এবং সেইভাবে শোষণ করেছে। আমরা যে নতুন একটা অস্থিরতা দেখতে পাচ্ছি, যুদ্ধ বিগ্রহ দেখতে পাচ্ছি, এটা কিন্তু এই নতুন ঔপনিবেশিক ব্যবস্থাপনা যাতে তাদের কবজায় থাকে, সেই জন্য তারা করছে। আমাদের অন্তর্বর্তী সরকার নির্বাচনের মাধ্যমে সরে যাওয়ার আগে, 2 দিন আগে আমেরিকার সঙ্গে যে চুক্তিটা করেছে, সেই চুক্তিটাও যদি আমরা দেখি, তাহলে দেখব কিরকম অসম চুক্তি। আমরা কোথা থেকে গম কিনবো, কোথা থেকে তেল কিনবো, সেটাও কিন্তু ওকে জানাতে হবে এবং ওর অনুমোদন ছাড়া আমি পারবো না। তারা আমাদের উপর 14টা বোয়িং বিমান কেনার একটা বাধ্যতা চাপিয়ে দিয়েছে। এরকম অদ্ভুত সমস্ত চুক্তি আমরা বিনা দ্বিধায় স্বাক্ষর করেছি। কিন্তু এরকম প্রস্তাব মালয়েশিয়াকেও দেওয়া হয়েছিল, আরো কোনো দেশকেও। তারা কিন্তু নানা রকম কারেকশন দিয়েছে, তাদের স্বার্থ বিবেচনা করে তারা সেখানে অনেকগুলো পাল্টা প্রস্তাব দিয়েছে। কিন্তু আমাদের পক্ষ একেবারে অন্ধভাবে সেটা স্বাক্ষর করে এসেছে। আমি এই কথাটা এই জন্য তুলছি, 2-3 দিন আগে আমরা বন্দর রক্ষা কমিটির উদ্যোগে একটা গোল টেবিল করেছি, সেখানেও বলেছি যে আবার নতুন করে যদি বাম প্রগতির আন্দোলন জোরদার না হয়, তাহলে এই পৃথিবীতে সভ্যতা, মানবতা এবং মনুষ্যত্বের যে সংকট তৈরি হবে, সেটা একটা বিরাট রকমের বিপর্যয় নিয়ে আসবে। আমরা যদি অতীতের দিকেও তাকাই, তাহলে দেখব যে যদি আমরা আমাদের দেশের দিকে বলি, ভাষা আন্দোলন, এইখান থেকে নিয়ে 54 নির্বাচনে বিজয়, 62 শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন এবং পুরো 60-এর দশক জুড়ে যে সাংস্কৃতিক স্বাধিকারের আন্দোলন, 61 রবীন্দ্র জন্মশতবার্ষিকী থেকে এটা শুরু হয়েছে, এবং তারপরে যে দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে 21শে উদযাপন, রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন এবং নববর্ষ উদযাপন, এইভাবে যে একটা জাগরণের ঘটনা ঘটেছে, যেটার পুঞ্জীভূত ফসল হচ্ছে 6 দফার মাধ্যমে একটা জাতীয় ঐক্য এবং জাগরণ।
যেটা থেকে আমরা মুক্তিযুদ্ধ অবধি গেছি। এই সবটার কিন্তু ক্যাটালিস্টের কাজ করেছে। এই সবটা যে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছে, তাকে প্রথম ইনিশিয়েট করা, সূচনা করা, সেই সূচনাকারী হচ্ছে বামপন্থী দলগুলো, বামপন্থী বুদ্ধিজীবীরা, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মীরা। আমি এটাকে বলি যে বন্দরে যেমন বড় জাহাজ ঢোকার জন্যে একটা পাইলট বোট লাগে। বামপন্থী সংগঠন এবং বাম বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিকরা বাংলাদেশে পাইলট বোটের কাজ করেছে, পাইলটিং করেছে। এই যে আওয়ামী লীগের মতো একটা বড় দল, এগুলো অন্ধ। বিএনপি, আওয়ামী লীগ হচ্ছে অন্ধ দল। তাদের শক্তি আছে, বিরাট বহু আছে, তারা সেইটা নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তাদের ঘাড়ে কে উঠছে, কোন বন্দর থেকে উঠছে এবং কোন বন্দরে কি স্বার্থে নেমে যাচ্ছে, এইটার খবর তারা সবটা রাখে না। তাদের অবশ্যই পাইলট লাগবে। সেই পাইলটিং কাজটা বাংলাদেশে নষ্ট হয়েছে 80-র দশক থেকে। এটা এনজিওর বুম হয়েছে। এনজিওর মাধ্যমে এই যে একটা সামাজিক যে দ্বন্দ্বের কথাটা, মার্ক্সের কথা আছে, সমাজের মধ্যে দ্বন্দ্ব, স্বার্থের দ্বন্দ্ব, বক্তব্যের দ্বন্দ্ব, আদর্শের দ্বন্দ্ব, সেটা ক্রমশ স্তিমিত হয়েছে, আপোষপ্রবণ হয়েছে সমাজ। এবং নানা মহল থেকে অর্থবিত্ত দিয়ে মানুষের ভেতরে ক্ষোভ বিক্ষোভগুলোকে এক ধরনের প্রশমনের মধ্যে রাখা হয়েছে। শুধু আমি এনজিওর কথা বলবো না, আমাদের রাজনৈতিক দলগুলো যেগুলো বলছে বড় গণতান্ত্রিক দল, সেগুলোকে আমি অন্ধশক্তি বলি। এটা একটা শক্তি, কিন্তু এটা অন্ধশক্তি। এই শক্তিটা নিজস্ব কোনো ভাবনার মস্তিষ্ক, নিজস্ব কোনো দেখার চোখ, অন্তর্দৃষ্টি, এগুলো কিছু নাই। সেই কাজটা আমাদের ক্রমশ স্তিমিত হয়েছে, নানা রকমের আপোষ হয়েছে, এবং এটা একটু বেশিভাবে হয়েছে এই আওয়ামী লীগের শেষ 15 বছরে। মানে আমাদের সম্মিলিত সাংস্কৃতিক জোট, আমাদের এই গ্রুপ থিয়েটার ফেডারেশন, এরকম যে সংস্থাগুলো ছিল, যেসব বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক বড় বড় প্রমিনেন্ট ছিল, তারা নানাভাবে আওয়ামী লীগের সঙ্গে অনেক বেশি একাত্ম হয়ে গিয়েছিল। বিভিন্ন আন্দোলনের ভিতর দিয়ে সেটা হয়েছে। সেটা ঘাতক দালাল বিরোধী আন্দোলন থেকেও বলুন, কিংবা একটা গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রেও বলুন, বা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেগুলো থেকেও একটা সম্পর্ক তৈরি হয়, ব্যক্তিগত সম্পর্ক, গোষ্ঠীগত সম্পর্ক। এবং সেইটা ক্রমশ এই যে একটা বড় ক্ষমতার জায়গায়, সেই ক্ষমতার ছিটে ফোটা আসতে শুরু করে। তো একটু বেশি কঠোর হয়ে যাবে যদি আমি বলি যে বড় বড় জাহাজের পিছনে আবার গাধা বোট থাকে, গাধা বোট, সেখানে অনেক বর্জ্যগুলো ফেলা হয়। তা আমার পাইলট বোট যদি ওই অন্ধ বোটটার পিছনে চলে যায় এবং বর্জ্য গ্রহণ করতে থাকে তার কাছ থেকে, তাহলে জাতি দিশেহারা হবেই। তো আমাদের চন্দনকে কেন এই ক্ষেত্রে মনে পড়ছে, চন্দনের মধ্যে একটা আপোষহীনতা ছিল। ও বলা যেতে পারে যে একটু অতিরক্ষণশীল বামপন্থী ছিল।